দেশতত্ত্বের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৫৫। শীতল নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যেই শিমিনকে নিয়ে স্বর্ণ ফিরে এলো চৌধুরী নিবাসে। বাড়িতে তখনও থমথমে ভাব, কিন্তু শিমিনকে দেখে যে সিতারা সিরাত রাগঝাগ করার কথা তেমন কিছুই করলেন না। শিমিন বাড়ি ফিরে বড় জয়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতেই সিতারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সুরে বললেন, কেউ যেন আমার সাথে কথা না বলে, যদি কথা বলতেই হয় তাহলে সে যেন অদা করে যে যেসব কাজ করেছে সেই কাজ আর কখনো করার স্পর্ধা দেখাবে না। চৌধুরী নিবাসের চৌকাঠ পেরিয়ে কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আবার চলে যাক। আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? যায় না তো, এজন্যই পেটে কথা রেখে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি কারো বড় বোন, আমাকে বড় বোনের মতো সম্মান করে। এই হচ্ছে সম্মানের নমুনা। কোথায় ছেলের মা হয়ে আমি মুড দেখাবো তা না, সেই উল্টো আমাকে মুড দেখিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল। বড় জয়ের কথা শুনে শিমিন হু হু করে কেঁদে ফেললেন। অনুশোচনায় যে বিশ্রীভাবে দগ্ধ হচ্ছেন এ কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে শুদ্ধর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। শাহাদাত চৌধুরী আর জুবাইর চেষ্টা চালিয়ে ছুটেছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ। কি যে হবে বুঝে উঠতে পারছেন না কেউ। এসব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। এমনিতেই সব এলোমেলো, তার উপরে জায়ের অভিমানী কথাবার্তা শুনে শিমিন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেলেন না। না চাইতেও বসে পড়তেই জলদি সিতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দুজা জড়িয়ে ধরলেন। কান্নার মাতম পড়লেও এ বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউ। আর না কারো প্রতি কেউ রাগ পুষে রাখলেন। শখ ছলছল চোখে শুধু দেখে গেল তিন মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনেরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি কর্পূরের মতো উড়ে যাক। মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে, কিন্তু সায়ন সেখানে নেই। অফিসের দরজায় তালা ঝুলানো, রুবাব সায়ন কোথায় জানে না কেউ। বাংলা প্রচলিত কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধর গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগরের লোক। তবে কোনোভাবে ভেতরে ঢুকতে পারছে না, বারবার ভুল পাস দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করছে লক ভাঙার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভিতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধর অক্লান্ত পরিশ্রমের ফল ইগর বিনা বাধায় হাতিয়ে নেবে। যেখানে লাখ নয় হাজার কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগর যে এটার উদ্দেশ্যে আবার দেশে ফিরেছে তা বুঝতে বাকি নেই। তাছাড়া ঐশ্বর্যও আসে যে ওই ল্যাবে। ইগর যে পরিমাণে রেগে আছে, ঐশ্বর্য হাতের কাছে পেলে শাসাটকে মেরে ফেলবে। কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। এই খবর শুনে স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকলো সায়নকে, কিন্তু সায়ন বা রুবাব কেউ কল ধরছে না। এক নাগারে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো সায়ন, বলল এদিকে আসা লাগবে না, বাড়ি যা, আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমি যথেষ্ট। রুবাব ভাই কোথায়? রুবাব শুদ্ধর বাকি ফ্রেন্ডরা সবাই এখানে আছে। থেকে করছেটা কি? তোর বাপের বাসর সাজাচ্ছে। এ কথা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল। এ ছেলে আদৌ শুধরাবে না বোধ হয়। আর তার উপরে রেগে কত কথা শোনাবে এটাও অজানা নেই। এজন্য সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না, কাজেই সাবধান। আমি তো গু খাওয়া গরু, বুঝি না কিছু, ফোন রাখ। এ কথা বলে সায়ন গজগজ করতে করতে ফোন কেটে দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসল। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে সারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এ কথাটা বাড়িতে এসে জানল সে। কষ্টও পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করে জানে। বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির করে, হোক ডাল ভাত, তবুও তার বাড়ির খাবারই চাই। সে যাওয়ার পর কিছু কি খেয়েছে নাকি ওভাবেই ছুটে বেড়াচ্ছে? মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরল স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়েই ছুটল সায়নের কাছে, কারণ সায়ন তাকে কল করে পই পই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবে এদিকে না আসে। এসেও কাজের কাজ কিছু হবে না, কারণ শুদ্ধর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগর হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধর সব পরিশ্রমের ফল। আর একটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময় পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। ঐশ্বর্যের শরীরে এক পাশ ঝলসে গেছে এসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাইতুল্য শুদ্ধর এক একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি, বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছু হবে বলে যাচ্ছে না।
তার অবস্থা যেমন তেমন, এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এসব কথা কাকে বলবে, বরং শুনলে সব আরও ভেঙে পড়বে। আরেকদিকে শুদ্ধ কী করছে, পেরেছে কিনা সেসব ভাবলে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে, কিন্তু শুদ্ধ বারণ শোনেনি, তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতো ঠিকই, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার। এজন্যই সে ঘটনা গোপন রাখলো। কিন্তু সব ঘটনা কি চাইলে গোপন রাখা যায়? যায় না, বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে। সায়নের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে। ভোর ফুটতেই শারাফত চৌধুরীর কাছে খবর চলে এলো, ওনার পরিচিত এক বিজনেসম্যান সায়নকে ভোর থেকে হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে শুনে উনি ভেবেই বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে রূপব এভাবে কাঁদবে কেন? বোনরা তো ভাইয়াদের কলিজা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সীতারা জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কোনো খবর পেলে? হাসপাতালে যেতে হবে সীতারা, দ্রুত চলো। হসপিটালে কেন? আমাদের শীতলটা বোধহয় ভালো নেই। চলো, কথা বাড়িয়ে সময় নষ্ট করো না। মেজ বউ ছোট বউকে ডাকো দ্রুত। এ কথা বলে উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সীতারা হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদেই ফেললেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগে শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে চোখটা কেমন বুজে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখলো বড়মা কাঁদছে। সীতারা সিমির নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পাননি। ওনারা ছুটে এসে দাঁড়াতেই শারাফত চৌধুরী তাড়া দিল গাড়িতে গিয়ে বসতে। শখকে বললেন সাম্য সৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকে বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই তারা হাউমাউ করে কাঁদতে লাগলো সকলে। অগত্যা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। সিক্রেট ডোন চট্টগ্রাম শুধু শীতলের দিকে যেতে গিয়েও থামলো দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো। এমন এমন কথা বলল যে শুদ্ধের রাগের পারদ বাড়ল। ইয়াসির যদিও এটাই চাইছিল, কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক তারে পা দিলেই বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এজন্যই তো পালানোর মতো বোকামি করল না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানো যায় তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না। এ কথা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি চৌধুরী, ভয় পাচ্ছিস নাকি? কাকে, তোর মতো ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না? গাধা কিংবা গর্তে লুকানো ইঁদুর বললে খুশি হতি? তাই এই ইঁদুরের গর্ত থেকে জীবিত বেঁচে দেখা দেখি। যদি পারিস মেনে নেব চৌধুরীদের রক্তে দম আছে, আর যদি না পারিস তাহলে আজকে তোরই সামনে তোরই শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব। একথা ইয়াসিরের বলতে দেরি, কিন্তু শুদ্ধর এক লাফে তার ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকেই সে ইয়াসিরের বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত এক লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়েও গেছে। শুধু তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে সে মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে সেই মুখটাই পিস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে থাকলো। সেকেন্ডের মধ্যে লাল রক্তে রক্তারক্তি হয়ে গেল। শুদ্ধ শক্ত হাতের প্যাচে ইয়াসির এমনভাবে আটকে পড়ল যে নিজেকে সারাতে হাঁসফাঁস করতে লাগলো ইয়াসির। শুদ্ধ শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে পিস্তলের হাতা দিয়ে বুক বরাবর বাড়ি মারতে ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল। এক গড়ন দিয়ে শীতলের কাছে গিয়ে কাশতে কাশতে রক্তমাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো সূর্যের দিকে। হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে। এই দৃশ্য যেন শুদ্ধকে উন্মাদ করে দিল। ভেতরে থাকা আরেক সত্তা যেন আজ মুহূর্তেই বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকে হিসিয়ে বলল, কালিমা পড়। ইয়াসির হাসলো, রক্তমাখা দাঁতে বিশ্রী সেই হাসি। তবে কালিমা পড়া তো দূরে, সে ঘাড় ঘুরিয়ে শীতলের দিকে তাকিয়ে রইল। তারপর থেমে থেমে বলল, তোমার বোন আমার মোহ, আর তুমি আমার রন্ধে পৌঁছানো আসক্তি। কসম করে বলছি তোমার প্রতি আমার অনুভূতি অন্যরকম। বাবুই, তুমি তোমার শুদ্ধ ভাইকে ফিরে যেতে বলো, থেকে যাও আমার কাছে। আমি শুধরে নেব নিজেকে। তুমি যেমন বলবে আমি সেভাবে নিজেকে চেঞ্জ করব। বিনিময়ে তুমি আমার হয়ে যাও, আমার কাছে থেকে যাও প্লিজ। এ কথা বলে একটু থেকে পুনরায় থুতু ফেলে বলল, আর যদি মারা যায় তাহলে বেঁচে গেলে, আর কোনোভাবে যদি আমি প্রাণ বেঁচে যাই তাহলে তুমি আমরা আবার মুখোমুখি হব। এবার উটকো ঝামেলা আমাদের মাঝে আসার সুযোগ পাবে না, মিলিয়ে নিও। এ কথা বলে শুদ্ধর বন্দুকের নলে চুমু খেতেই শুদ্ধ ট্রিগার চাপার আগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হলো। এসেই শুদ্ধকে
এলোপাথারি মারতে শুরু করলো। শীতল কাটা মুরগির মতো ছটফট করলে ইয়াসির শীতলের বাঁধন খুলে দিয়ে বলল, এভাবে কাঁদে না পাখি, ও মরে যাচ্ছে যাক, আমি তো আছি, আমি ভালোবাসবো তোমায়। কোনো কথা শোনার অবস্থায় নেই শীতল গগনবিদারী চিৎকার করে তার একটা কথাই বলে যাচ্ছে বারবার, আপনারা থামুন না, মারছেন কেন ওকে? শুদ্ধ ভাই। এ কথা বলে শীতল ইয়াসিরকে ধাক্কা মেরে শুদ্ধর কাছে ছুটে গেলেও শুদ্ধকে ছুতেও পারল না। তার আগে ইয়াসির তাকে ধরে বাহুর ধরে আগলে নিল। শীতলের ভেজা চোখ মুছে দিয়ে বেশ আদুরে সুরে কথা কান্নায় থামাতে বলল, ততক্ষণে হাসান আর শুদ্ধের মারতে মারতে শুয়ে ফেলেছে ছেলেগুলো। হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই সকলে ছিটকে দূরে গেল। একের পর এক বিস্ফোরণ হতেই ইয়াসির দ্রুত সকলকে বেরিয়ে যেতে বলে নিজেও শীতলকে কাঁধে তুলে নিল। কিন্তু কয়েক পা এগোতেই শুদ্ধ এক পা বাড়াতেই ইয়াসির হোঁচট খেয়ে তাল হারিয়ে পড়তে পড়তে বেঁচে গেল। শুদ্ধ অপেক্ষা না করে ইয়াসিরের বাঁ পায়ে শুট করে দিল। ইয়াসিরের ব্যথাতুর কণ্ঠে শুনে একটু দূরে এগোনো ছেলেগুলো ফিরে আবার আসার আগেই তার কপালে পিস্তল ধরল শুদ্ধ। হাসান নিজে উঠে দাঁড়িয়েছে, ইয়াসির আটকে গেছে দেখে বুড়াক ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শুট করলো শুদ্ধের বুক বরাবর। শুরু থেকেই হাসান খেয়াল করছিল বুড়াককে, এখন তার হাতে পিস্তল দেখে চিৎকার করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। তার টার্গেট বুঝে হাসান আর শীতল দুজনেই তড়িৎ শুদ্ধকে এক ধাক্কা দিয়ে সরালো ঠিকই, কিন্তু গুলি বিঁধল শীতলের বাহুতে এবং নিজেকে সামলে না নিতেই ভুলক্রমে পা দিয়ে বসলো কারেন্টের তারে। সেকেন্ডের মধ্যে কারেন্ট শকে শরীর কেঁপে উঠল শীতলের। শুদ্ধ তার দিকে যেতে গেলে হাসান শুদ্ধকে সরিয়ে দিল, চিৎকার করে বলল শীতলকে এখন না ধরতে। কিন্তু শুদ্ধ শুনলে তো, সে আবার ছুটে যেতে গেলে হাসান শুদ্ধকে পেছন থেকে শক্ত করে কাঁদতে কাঁদতে বলল, থাম ভাই থাম, ওকে ধরিস না, তুইও মরে যাবি, সুইচ খোঁজ। শুদ্ধ নিজেকে ছাড়াতে ছাড়াতেই সবাইকে অবাক করে দিয়ে ইয়াসির খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সুইচ অফ করে দিল। শীতল ধপ করে পড়ল মেঝেতে। হাসান কোনোভাবেই শুদ্ধকে ধরে রাখতে পারছে না, চিৎকার করে শুদ্ধ তাকে ছাড়তে বলছে। এক পর্যায়ে শুদ্ধ হাসানকে ধাক্কা মেরেই দৌড়ে গেল শীতলের কাছে, মাথাটা তুলে নিল নিজের কোলে, গাল চাপড়ে ডাকতে থাকলো করুণ সুরে। কিন্তু ততক্ষণে শীতলের চোখ বুজে গেছে, শক্ত মেঝেতে আছড়ে পড়ে কপালে সবুজ কালছিটে পড়ে গেছে। সে আবার ডাকলো, এই এই ওঠ না শীতল, এই শীতল, আমি ডাকছি তো নাকি? খবরদার বলছি, অজ্ঞান হওয়ার ভান করবি না, খুব মারবো কিন্তু। এ কথা বলে হঠাৎ খেয়াল করলো শীতল শ্বাস নিচ্ছে না। দুহাত দিয়ে বুকে চাপ দিল, কাজ হলো না। এবার মাউথ টু মাউথ রেসপিরেশন করলো। আবার ডাকলো, শীতল, এই শীতল, দেখ না আমি এসেছি, চোখ খোল, তাকা আমার দিকে তাকা। আমার আমিটাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছিস তুই? কেন, আমাকে জ্বালানোর শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? তুই না বলেছিলি আমার বউ হবি, আমার সঙ্গে তোর স্বপ্নের দেশ নরওয়েতে যাবি, আমার হাত ধরে গোলাপি রঙা আকাশ দেখবি? আমি এসেছি তো, তাকা প্লিজ, একবার তাও তাকা। ভেজা কণ্ঠে কথা বলে শুদ্ধ থামলো, জোরে জোরে কবার শ্বাস নিয়ে এই প্রথমবার স্বেচ্ছায় শীতলের কপালে খুব যত্ন করে আদর এঁকে দিল। এটা করতে গিয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল অবচেতন শীতলের গালে। কত যত্নে হাত বুলালো গলগল করে রক্ত বের হওয়া শীতলের বাহুতে। কাঁপা কাঁপা হাতে সে সেখানে রুমাল বাঁধল। তারপর শীতলকে কোলে তুলে বিড়বিড় করে বলল, তোর মৃত শরীরের ভার বহন করার শক্তি কি আমার আছে বল? নেই তো, একদমই নেই। খবরদার মরার পায়তারা করবি না, যদি করিসও তবে জেনে রাখ, তোর কবরের পাশের কবরটা হবে তোর বিশুদ্ধ পুরুষের। এ কথা বলেই টালমাটাল পায়ে শীতলকে নিয়ে সে বেরিয়ে এলো। হাসান নিজেও বেরিয়ে এলো শুদ্ধর পেছন পেছন। অ্যাঞ্জেলিকা উড়ে এসে বসলো শুদ্ধর কাঁধে, শব্দ করে ডাকতে লাগলো শীতলকে। তার ডাকে সাড়া না দিলে উড়ে গিয়ে বসলো শীতলের পেটের ওপর। হাতে দুটো ঠোকর দিয়ে বোঝালো তাকে একটু আদর করতে, কিন্তু শীতল কি আর সেই অবস্থায় আছে? অতপর তারা গাড়িতে ছুটলো আশেপাশের হসপিটালে। বিপদের দিনে নাকি বিপদ না এলে বিপদ মানায় না। ছোটোখাটো হসপিটালে যা সন্ধান পেয়েছিল সেখানে নাকি ডাক্তার থাকে না, এখনও নেই। নার্সগুলো যেন ভিআইপি কোনো পার্সন, তাদের কিছু বললে গুরুত্ব তো দিলই না, মুখ বাঁকিয়ে ফোন টিপায় মনোযোগ দিল। অন্য সময় হলে এদের সাইজ করে তবেই শুদ্ধ বের হতো, কিন্তু হাতে সময় নেই দেখে হাসান জেট হসপিটালের মাঠে আনার ব্যবস্থা করলো। জেটের চালকও আশেপাশে থাকায় দ্রুত চলে এলো। তারা উড়াল দিল ঢাকার পথে ধরে। এইটুকু সময় শুধু শীতলকে এমনভাবে তার বাহুডোরে আগলে রাখলো যেন ছাড়লে সে হারিয়ে যাবে। অতপর তারা ঢাকার নিজস্ব হসপিটালে পৌঁছাতে ডাক্তার নার্সরা ছুটে এলো। স্ট্রেচারে শীতলকে শুইয়ে ছুটে গেল ওটি রুমে। বদ্ধ ওটি রুমের দরজার দিকে একবার তাকিয়ে তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে, তারপর বিড়বিড় করে বলল,
আমাকে ছেড়ে যাওয়ার পাঁয়তারা করবি না, ভুলেও না। আমি কিন্তু এসব ফাজলামি মোটেও বরদাস্ত করব না। কেননা আমার এই জীবন ভাজা ভাজা করার জন্য হলেও তোকে প্রয়োজন। আমার অশান্ত বুকটা শান্ত করতে তোর কুৎসিত মুখের হাসিটুকুই প্রয়োজন। যদি এর বিপরীত কিছু ঘটে তবে আমি আমার জীবনের মায়া করব না, একটু করব না। বিশ্বাস না হলে ফাঁকি দিয়ে মিলিয়ে নিস তোর অনুপস্থিতিতে শুদ্ধের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে কিনা। আমি রাখি কিনা। আমি মুখে বলছি ভালোবাসি না, বাসবও না, তবে ছেড়ে থাকার কথা একবারও বলিনি। বলবোই বা কিভাবে? ছেড়ে থাকতে পারলে তো।